সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিবাদমান দুই দেশ এখনো মুখোমুখি বসেনি। তৃতীয় পক্ষের মাধ্যমে বিপক্ষের বার্তা চালাচালি হচ্ছে। সেই তৃতীয় পক্ষ পাকিস্তান। আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তা আদান প্রদানের দূত হিসেবে কাজ করছে ইসলামাবাদ। আগামী দিনে পাকিস্তানের মাটিতে দু দেশকে মুখোমুখিও বসাতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং এই প্রস্তাবে আপাততভাবে সায় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে ইরানের এক শীর্ষ আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছে। ইরান যে আমেরিকার সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে চাইছে তার সরাসরি কোনো নিশ্চয়তা বা ঘোষণা এখনো প্রকাশ্যে আসেনি, বরং সরকারিভাবে তেহরান একাধিকবার এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তবে পাকিস্তানের দৌত্য মেনে নেওয়া কূটনৈতিক আলোচনায় ইরানের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকের মত। আমেরিকার সঙ্গে ইরানের প্রতিনিধিরা যদি আলোচনায় বসেন তবে সেই বৈঠকের স্থান হিসেবে পাকিস্তান ছাড়াও অন্য একটি বিকল্প স্থানের নামও খোলা রেখেছে তেহরান। ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সেস্কা আলবানিজ। দখলীকৃত প্যালেস্তানীয় ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে একটি নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন। আলবানিজ বলেন, এই প্রতিবেদনে প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন নথিভুক্ত করা হয়েছে। রাষ্ট্রসংঘের বিশেষ এই প্রতিনিধি জানান, প্রতিবেদনে তিনি ইসরায়েলের ব্যাপক পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কিভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। প্যালেস্তানীয়দের নিপীড়নে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলকে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেন আলবানিজ। তিনি বলেন, ইসরায়েলকে কার্যত প্যালেস্তানীয়দের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ অধিকাংশ দেশের সরকার ও তাদের মন্ত্রীরা এর অনুমতি দিয়েছেন। ইরান 10 ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। বলছে 7 দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনায় ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। অন্যদিকে ইসরায়েল ও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে ইসরায়েলি বিমান বাহিনী 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। ফ্রান্সে এবার বামপন্থী মেয়র। প্যারিসে এবার মেয়র নির্বাচনে জিতলেন বামপন্থী নেতা ইমানুয়েল গ্রেগোয়ার। রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বেশিরভাগ শহরের পুরসভাগুলিতে এবার বামপন্থীদের জয় জয়কার। অন্তত 52% ভোট পেয়ে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা ফ্রান্সের অতি দক্ষিণপন্থী প্রাক্তন মন্ত্রী রাশিদা দাতিকে হারিয়ে দিয়েছেন ইমানুয়েল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে দেশের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নীতিগত অগ্রাধিকারগুলি তুলে ধরার সময় জানিয়েছেন তার দেশ স্থায়ীভাবে পারমাণবিক শক্তি বৃদ্ধি করবে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ রাষ্ট্র হিসেবে গণ্য করেছেন কিম। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে কথা প্রকাশ্যে এনেছে। কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর ডেনমার্কের শাসক জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এরপর ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসন পদত্যাগ করেছেন এবং নতুন জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। বিদায়ী 3 দলীয় জোট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার 90টি আসনের বিপরীতে মাত্র 70টি আসনে জিততে সমর্থ হয়েছে। এদিকে ফ্রান্সের স্থানীয় সংসদ নির্বাচন পর ডেনমার্কের সংসদীয় নির্বাচনেও দারুণ ফল করেছেন বামপন্থীরা। ডেনমার্কের সোশ্যালিস্ট পিপলস পার্টি, যারা গ্রিন লেফট নামে জনপ্রিয়, তারা 12% ভোট এবং 20টি আসন নিয়ে সংসদের দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে। আসছি দেশের খবরে।
আয়করে আসছে আমূল পরিবর্তন। 1 এপ্রিল থেকে উঠে যাচ্ছে ফর্ম 16। আগামী 1 এপ্রিল 2026 থেকে ভারতের আয়কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নতুন আয়কর বিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যাবে আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি, ফর্মের কাঠামো এবং পুরো প্রক্রিয়ার ধরন। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো বহুদিনের পরিচিত ফর্ম 16 এর পরিবর্তে চালু হচ্ছে নতুন ফর্ম 130। এই ফর্মটি হবে বেতনভোগী কর্মী ও পেনশনভোগীদের জন্য বার্ষিক টিডিএস শংসাপত্র, যেখানে আরও বিস্তারিতভাবে বেতন কর কাটার হিসাব, বিভিন্ন ছাড় এবং মোট করযোগ্য আয়ের তথ্য থাকবে। 6 কোটি ব্যারেল তেল কিনল ভারত, ভরসা সেই রাশিয়ায়। আগামী মাসের জন্য রাশিয়ার থেকে প্রায় 6 কোটি ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারত, যখন হরমুজ প্রণালী কার্যত আংশিকভাবে অচল হয়ে পড়েছে, এই দাবি করেছে একটি আন্তর্জাতিক রিপোর্ট। আরব দুনিয়ার সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহে চাপ বাড়ছে। তার মধ্যে কিছু স্বস্তি দেশের অন্দরে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় সরবরাহ চেনে যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ব্রেন্ট ক্রুডের তুলনায় ব্যারেল প্রতি $5 থেকে $15 বেশি দামে এই তেল কেনা হয়েছে, যা বাজারে সরবরাহের টান এবং চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। সংখ্যার নিরিখে এই কেনাকাটা চলতি মাসের কাছাকাছি হলেও ফেব্রুয়ারির তুলনায় তা দ্বিগুণেরও বেশি। বুধবার সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বন্দে মাতরম গাওয়া নিয়ে একটি সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি করতে অস্বীকার করেছেন। ওই সার্কুলারে সরকারি অনুষ্ঠান ও স্কুলে জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছে এই নির্দেশ বাধ্যতামূলক নয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চেলির বেঞ্চ বলেছে, গানটি না গাইলে কোনো শাস্তির বিধান নেই এবং আবেদনটিকে তারা অপরিণত বলেছেন। দুদিন ধরে সংসদে বাণী বিলিয়ে ফের বেপাত্তা বিশ্বগুরু। দেশবাসীকে করোনাকালের মতো তৈরি থাকতে বলে সর্বদলীয় বৈঠক ডেকে নিজেই উপস্থিত থাকলেন না প্রধানমন্ত্রী। লোকসভায় বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পেশকে ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিরোধীদের অভিযোগ এই বিল বিপজ্জনক ও দমনমূলক, যা কেন্দ্রীয় সরকারের হাতে অবারিত ক্ষমতা তুলে দেবে। হরিয়ানায় লাগাতার শিশু ধর্ষণ, হরিয়ানা পুলিশকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলল, আপনাদের লজ্জা পাওয়া উচিত। এলপিজি সংকটের মধ্যেই বাড়ি বাড়ি পিএনজির ব্যবহারে জোর দিতে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। জানানো হয়েছে যে সব এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে, সেখানে লোকজন নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে পিএনজি সংযোগ না নিলে আর এলপিজি সিলিন্ডার মিলবে না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচন 2026-এর আগে বড় রাজনৈতিক মোড়। অভিনেতা রাজনৈতিক কমল হাসানের দল মক্কল নিধি মাইয়াম এবার নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিল। তার বদলে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে নিঃস্বার্থ সমর্থন করার এবং তাদের সপক্ষে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন রাজ্যের খবর। খোদ শিক্ষামন্ত্রী যে এলাকার বিধায়ক, সেখানে বন্ধ হয়েছে অসংখ্য প্রাথমিক স্কুল। দমদমের সিপিআইএম প্রার্থী ময়ূক বিশ্বাসের প্রচারে উঠে আসছে দমদমের শিক্ষার বেহাল দশা। সরকারি স্কুলের বেহাল অবস্থার কথা যেমন ময়ূক বিশ্বাস তুলে ধরছেন, তেমন উঠে আসছে দমদমের ঐতিহ্য পুনরুদ্ধারের কথাও। উল্লেখ্য, দমদম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা কেন্দ্র। 15 বছরের বেশি বিধায়ক তিনি এই এলাকায়। তার এলাকাতেই মতিলাল স্কুল, মতিলাল ইনস্টিটিউশন ফর গার্লস, মতিলাল ফ্রি প্রাইমারি স্কুল মর্নিং ও ডে, স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়, মানিকপুর ফ্রি প্রাইমারি স্কুল, প্রাচ্য বাণী মন্দির, বান্ধবনগর প্রাথমিক স্কুলের অবস্থা খারাপ। বন্ধ হওয়ার মুখে শিবতলা হাই স্কুল, ভারতী বিদ্যা মন্দির, জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ প্রভৃতি স্কুল। কমেছে পড়ুয়া সংখ্যা, নেই শিক্ষকও। দমদমের তৃণমূলের কর্মীরা এই নিয়ে কোনো কথা বলছে না। পূর্ব মেদিনীপুরে জেলা শাসক ছিলেন উনিস রিসিল ইসমাইল। তার বিরুদ্ধে ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ ওঠে। এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ওই আইএএস অফিসারকে বদলি করে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুরের নতুন জেলা শাসক করা হলো নিরঞ্জন কুমারকে। এছাড়া আরও 5 আইএএস অফিসারকে বদলি করেছে কমিশন। উত্তর 24 পরগনায় কর্মরত রাজ্য সরকারের বিশেষ সচিব তেজস্বী রানাকে ওই জেলার ভাটপাড়া বিধানসভার রিটার্নিং অফিসার করা হলো। আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক
জেলাশাসক আদিত্য বিক্রম মোহনকে মুর্শিদাবাদের রানীনগরের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হলো। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ছিলেন রোহন লক্ষ্মীকান্ত, তাকে বাঁকুড়া রানীনগরে দায়িত্ব দিয়েছে কমিশন। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক লক্ষণ পেরুমাল বাঁকুড়ার তালডাংরায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পেলেন। বাঁকুড়ায় অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস বেঙ্কটরাও পাতিল মালদহের বৈষ্ণবনগরে রিটার্নিং অফিসারের দায়িত্ব পেলেন। সোমবার মাঝরাতে বের হয়েছে ভোটার তালিকা। নাম রয়েছে এবং বাদ গিয়েছে দুই, তালিকায় আলাদা বের হয়েছে, কিন্তু মাঝরাতে নাম খোঁজাই যায়নি। মাঝে মঙ্গলবারের পর বুধবারও তালিকা থেকে নাম খুঁজতেই জেরবার রাজ্যের বড় অংশ। ভোটার তালিকায় অস্বচ্ছতার দায় বিচার ব্যবস্থার ওপর চাপানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। আধিকারিকদের কোনো বক্তব্য মিথ্যার সমান উঠছে এমন অভিযোগও। এদিকে ভোটার তালিকা অসম্পূর্ণ রেখেই নির্বাচনী প্রস্তুতি পুরোদমে চালাচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের অস্বচ্ছতায় সবচেয়ে বড় প্রশ্নের মুখে স্বচ্ছ ভোট প্রক্রিয়া। তার উপর গত দুদিন ধরে তুমুল বিতর্ক চলছে কেরালায় কমিশনের পদ্মছাপ প্যাড নিয়ে। নির্বাচন কমিশনের প্যাডের নিচে ডান দিকে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কমিশনের অস্বচ্ছতাকে ধিক্কার জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের আবহে উন্নয়নে খতিয়ান দেওয়ার বদলে ফের পুরনো টোটকাতেই ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তার বক্তব্যে উন্নয়নের চেয়েও বেশি স্থান পেল কেন্দ্র বাহিনীকে প্রচ্ছন্ন হুমকি এবং এনআরসির পুরনো জুজু। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গে পায়ের তলার মাটি সরে যাওয়াতেই ফের মেরুকরণ আর আতঙ্ক ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য রাখলেন, কিন্তু কথা বললেন না মেটিলি ব্লকের 3টি অঘোষিত বন্ধ চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে। মেটিলি ব্লকের শামসিং নাগেশ্বরী কিলকোট চা বাগান বন্ধ। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের বন্ধ বাগান প্রসঙ্গে কথা বলবেন বলে জনসভায় উপস্থিত মানুষ আশায় ছিলেন। এদিন সভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কার্যত উস্কানিমূলক বার্তা দেন তিনি। তৃণমূল জমানায় উত্তরবঙ্গে কর্মসংস্থান বা নতুন শিল্পের হাল যে শোচনীয় তা এদিন তার ভাষণে স্পষ্ট। উন্নয়নের প্রশ্নে সদুত্তর না মেলায় ফের এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের নাম করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন তিনি। শেষে খেলার খবর। 28 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলে সুযোগ পেয়েছে সিন্ড্রেলা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে। বিদেশ যাওয়ার জন্য ভিসাও করিয়ে নিতে হবে। টেবিল টেনিস সংস্থার নিয়ম মেনে সিন্ড্রেলাকে ছাড়ার আবেদন করেছে ভারতীয় টেবিল টেনিস সংস্থা। ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দক্ষিণ দিনাজপুরের পাতিরামের 12 বছরের খুদে ফুটবলার মোহন ঘোষ। ইতিমধ্যেই কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ব্রাজিলে গিয়ে টুর্নামেন্টে খেলবে মোহন। প্রায় 10-15 দিন ব্রাজিলে থাকবে সে। ফুটবল সম্রাট পেলের দেশে ব্রাজিলে গিয়ে টুর্নামেন্ট খেলার পাশাপাশি উন্নত মানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে মোহন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।